নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের হাল্লাবোল শুরু করছি। মানুষের আশা এবং আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে কিনা সেটা মানুষ বলতে পারবেন ভালো নতুন সরকারের কাছ থেকে, কিন্তু বেশ কিছু দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত যা সরকার নিচ্ছেন সেগুলোকে কি আমরা নির্দ্বিধায় গুড গভর্নেন্সের এক্সাম্পল বলে বলতে পারি? আপনারা কি বলবেন সেটা সময় বলবে, আপনাদের রেসপন্স করার জায়গা থাকছেই। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ দুটো বিষয়ে আলোকপাত করা হলো, সেটা হচ্ছে এক হচ্ছে ভোট পরবর্তী হিংসা। 21-এর পর বাড়ি জ্বালানো থেকে শুরু করে রাজনৈতিক কর্মীদের খুন করার থেকে শুরু করে তাদের বাড়ি থেকে বার করে দেওয়ার থেকে শুরু করে একটা ম্যাসাকার গোটা রাজ্য জুড়ে চলেছিল বলে বিজেপির অভিযোগ। এবং তারা বলছেন যে এই সন্ত্রাসে তাদের 321 জন কর্মী সমর্থক মারা গেছেন। কালকে বিধানসভায় যখন অধ্যক্ষকে সম্মান জ্ঞাপন অনুষ্ঠান ছিল, ঠিক সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলা হয়েছিল, বিরোধী দল তৃণমূল কংগ্রেস বলেছিল যে আমাদের অনেক কর্মী বাড়ি ছাড়া। তখন গতকাল বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন, গতকাল কি বলেছিলেন আপনাদেরকে একবার শোনাই, আসুন শুনবো। নির্বাচনকে আমরা বলি গণতন্ত্রের উৎসব, যে উৎসবে আপনারা স্লোগান দিয়ে বলেছিলেন ভয় নয় ভরসা। আমরা আশ্বস্ত হয়েছিলাম যে নির্বাচনে জেতার পর ভয় থাকবে না, ভরসা থাকবে। আজকে আমাদের হাজার হাজার মানুষের বাড়ি ছাড়া হয়ে গেছে, অসংখ্য মানুষের বাড়ি ভেঙে পড়েছে। আজকে ভরসা নেই, কিন্তু ভয় 4 গুণ বেড়ে গেছে। বহু মানুষ ঘর ছাড়া হয়ে আছে। আজকে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব এবং স্পিকারের মাধ্যমে সবাইকে কাছে অনুরোধ করব, যখন কথা দিয়েছিলেন ভয় নয় ভরসা, আজকে আপনারা সেই ব্যবস্থা করুন যাতে করে ভরসা ফিরে আসে, মানুষ তার নিজের বাড়িতে ফিরতে পারে। ঘর ছাড়াদের বাড়িতে ঢোকাতে হবে। আমার তো ঘর ছাড়া কেউ আছে বলে জানা নেই। যদি কেউ ঘর ছাড়া থাকে, আপনি মাননীয় ডিজিপির কাছে তালিকা দেবেন, কিন্তু শর্ত একটাই, ওই ব্যক্তির বিরুদ্ধে 2021 সালে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের যে 12,500 এফআইআর হয়েছিল তার কোনো অভিযোগ নেই। যার জন্য আপনি তালিকা দেবেন, তার মধ্যে যদি সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের বিরুদ্ধে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর যদি 2021-এর পোস্টপল ভায়োলেন্সের অভিযোগ থাকে, তাকে সরাসরি জেলে যেতে হবে। এবার এর মধ্যে অনেকে সন্দেহ প্রকাশ করছেন যে এবার যদি বিজেপি না জিতে তৃণমূল জিতত তাহলে আরো ভয়াবহ মারামারি গন্ডগোল হতো। এর মধ্যেই বেশ কিছু বিক্ষুব্ধ তৃণমূল তারা বলা শুরু করেছেন যে তৃণমূল নাকি ওয়ার্ড ভিত্তিক বুথ ভিত্তিক তালিকা তৈরি করে ফেলেছিল যে কাদের এগেনস্টে কি অ্যাকশন এবার নেবে। কারণ তৃণমূল নিশ্চিত ছিল, আই রিপিট এগেইন, যে তারা 4র্থবারের জন্য আবার পশ্চিমবঙ্গে সরকার তৈরি করতে চলেছে। অর্থাৎ তারা তাদের কাজটা এগিয়ে রেখেছিল। ডিজেও যেরকম বাঁচত ঠিক তেমনিভাবে তালিকাও তৈরি হয়েছিল। এবং এটুক আমার 17 বছর মিডিয়াতে কাজ করার সুবাদে বলতে পারি, ভয়াবহ একটা পরিস্থিতির যে ইঙ্গিত এই তালিকা থেকে পাওয়া যাচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যে তালিকায় তাদের সঙ্গে কি ট্রিট করা হতো, কি বিহেভ করা হতো, এটা মোটামুটিভাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের বক্তব্যে পরিষ্কার। কারণ আজকে অভিষেকের এগেনস্টে এফআইআর হয়েছে বিধাননগর কমিশনারেটে সাইবার সেলে। উদ্দেশ্য কারণ হচ্ছে একটাই, অভিষেক বারবার বলেছেন এটা ঘেরাও করো, ওর বাড়ি ঘেরাও করো, তার বাড়ি ঘেরাও করো, কখনো দিলীপের বাড়ি ঘেরাও করো, দিলীপ ঘোষের বাড়ি, কখনো বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করো, ডিজে বাজাও রবীন্দ্রসঙ্গীতের সাথে সাথে, কোথাও ক্ষমতা থাকলে দেখে নাও ইত্যাদি। এই যে ইনস্টিগেশন, এই যে মানুষকে উত্তেজিত করা, একজন নেতা, অভিষেকের মতো একজন নেতা, তিনি যখন এই কথা বলেন গ্রাসরুট লেভেলে তার এফেক্টটা কীরকম পড়ে সেটা খুব স্বাভাবিকভাবে আমরা আগেও দেখেছি। এখন আজ খানিকটা এই যে যারা ভোট পরবর্তী হিংসা করেছেন তার মধ্যে ফলতার জাহাঙ্গীর খান, তারও কিন্তু নাম আছে। 19 জনকে যে অপরাধী করা হয়েছিল, চিহ্নিতকরণ করা হয়েছিল, মানবাধিকার কমিশন করেছিল, তার মধ্যে একজন হচ্ছে ফলতার জাহাঙ্গীর খান, দক্ষিণ 24 পরগনার জাহাঙ্গীর খান। সেই জাহাঙ্গীরের গড়েই আজকে গেছেন শুভেন্দু অধিকারী, বর্তমান মুখ্যমন্ত্রী। কি ভাষা ব্যবহার করেছেন জাহাঙ্গীর সম্পর্কে আসুন একবার আপনাদেরকে শোনাই, শুনবো।
2021 পোস্ট পোল ভায়োলেন্স জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন, আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম। আমার উপর ছেড়ে দিন, ছেড়ে দিন আমার উপরে। কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম? ও ডাকাতটা কোথায়? ওই ডাকাতটা কোথায়? কোথায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। ফেলে রেখেছিল জেনারেল জিডি করে, সব এফআইআর হয়েছে। গুন্ডামি করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। আসুন আজকে আমরা প্রথম এই ভোট পরবর্তী হিংসা এবং শুভেন্দুর যে হুঁশিয়ারি, শুভেন্দু অধিকারীর যে হুঁশিয়ারি, সেই বিষয়ে আমরা এটাই দেখব যে আইনের শাসন রাজ্যে থাকবে। শুভেন্দু অধিকারী এটাও বলেছেন যে শাসকের আইন নয়, আইনের শাসন রাজ্যে কায়েম হবে। আসুন পরিচয় করে দেব যারা আজকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে রয়েছেন আলোচনার জন্য। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণু মিত্র, স্বাগত জানাবো কৃষাণুদাকে। পৃথ্বীরাজ মুখার্জি বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন, পৃথ্বীরাজকেও স্বাগত জানাবো। অমিতাভ সিংহ জাতীয় কংগ্রেস মুখপাত্র আজকে আমার সঙ্গে রয়েছেন, আমি অমিতাভ দাকেও স্বাগত জানাবো। পৃথ্বীরাজ, তোমায় দিয়ে শুরু করি। এই যে ভোট পরবর্তী হিংসা এবং এবার তৃণমূল কংগ্রেস কালকে বিধানসভায় বলছে যে তাদের 10 জন মারা গিয়েছে, যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে গেছেন, এবং পাশাপাশি বহু মানুষ ঘর ছাড়া। শুভেন্দু অধিকারীর বক্তব্য আমরা শোনালাম যে 2021-এর অভিযোগ তাদের এগেনস্টে না থাকলে প্রশাসন এবং দল তাদেরকে ঘরে ফেরানোর ব্যবস্থা করবে, না হলে জেলে যেতে হবে। এবং আজকে তুমি শুনলে যে ফলতার মানে বেতাজ বাদশাহ জাহাঙ্গীর খান, মানে হাইপে একদম চূড়ান্ত, তার এগেনস্টে কি পদক্ষেপ নিচ্ছেন নিজেই মুখ্যমন্ত্রী বললেন ওকে আমার হাতে ছেড়ে দিন, আমি দেখে নেব। দেবাশিসবাবু, সবার প্রথম যেটা আমার আজকে বলতে ইচ্ছা করছে সেটা হচ্ছে দীর্ঘ 14 বছর এবং গত 3রা মে অবধি রাজ্যে যেই সরকারটা চলেছে সেটাকে আমরা বলতাম যে রাজ্যে শাসকের আইন চলছে, কিন্তু বর্তমানে 4ঠা মের পর যে সরকারটা প্রতিষ্ঠা হয়েছে তারা আইনের শাসককেই প্রতিষ্ঠা করতে এসেছে। আপনি দেখুন, সরাসরি শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার করে বলে দিলেন, তিনি বিধানসভার বুকে দাঁড়িয়ে একটি নজির তৈরি করলেন। কি নজির? তিনি বললেন যে আমরা সরকারি পক্ষ এবং বিরোধী পক্ষ দুই পক্ষই বিধানসভায় থাকবে এবং 50-50 ভাগ করে আমরা বিরোধী দলকেও বলার সুযোগ দেব এবং আমরা সরকারিভাবে নিজেরাও নিজেদের বক্তব্যকে উপস্থাপন করব। এবার এই জায়গাতে দাঁড়িয়েই যখন বিরোধী দলনেতা অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর দিকে বললেন যে ঘর ছাড়ারা কোথায় যাবে, একদম উচিত জবাব দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বললেন যে দেখুন, আমরা সবাইকে, আমরা প্রথম দিন থেকে, এটা আমাদের দলের সভাপতি রাজ্যসভার সাংসদ শ্রমিক দাও বলে এসছেন যে আমরা কোথাও কোনো বিশৃঙ্খলা চাই না, আমরা চাইলে 2 মিনিটে তৃণমূলের ভাষায় জবাব দিতে পারতাম, কিন্তু আমরা সেই প্রক্রিয়াকে অবলম্বন করব না, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী। এবার সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দুদা যে কথাটা বললেন যে আমরা সসম্মানে আমাদের বিধায়করা এখন এবং সেখানকার এসপি গিয়ে ফিরিয়ে আনবেন যদি কেউ বাড়ি ছাড়া হন, মানে বিরোধী রাজনৈতিক দলের। কিন্তু তার বিরুদ্ধে যদি 2021 সালের পোস্ট পোল ভায়োলেন্সের কেস থাকে তাহলে তো নিশ্চয়ই আমরা তাদের রসগোল্লা খাইয়ে ফিরিয়ে আনবো না। আর আমরা এটাও বলে দিয়েছি, এটাও শুভেন্দু অধিকারী আজকে ফলতায় দাঁড়িয়ে বলেছে যে কেউ আইন হাতে তুলে নেবেন না, আইন যারা নিয়ন্ত্রণ করে অর্থাৎ পুলিশ প্রশাসন তারা তাদের মতো ব্যবস্থা গ্রহণ করবে। কি ভুল বলেছে? ঠিকই তো বলেছে, কারণ এতদিন ডায়মন্ড হারবারের নির্বাচন কি করে হতো? আপনি আমায় একটা কথা বলুন, এই কিছুদিন আগে বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক দিলীপ মণ্ডল সে কোথা থেকে এত টাকা আয় করলো? বাড়িখানা দেখেছে? টাকার উৎস আসছে, কিন্তু তার আগে আমি এই গুন্ডামো সন্ত্রাস, না গুন্ডামো এবার আমি বলছি, এই টাকাটা কোথা থেকে এসছে সেই পয়েন্টটাকেই তো আমি অ্যাড্রেস করছি। দীর্ঘদিন ওখান থেকে কাটমানি, সিন্ডিকেট, লুট, এর উপরই তো তৃণমূল দাঁড়িয়ে ছিল।
এটা হচ্ছে একটা প্যারালাল ইকোনমি। না সেটা তুমি আর্থিক দিকে আসছো, আর্থিক না না, আমি আর্থিক দিকে না, এটা তো গুন্ডামি করেই করা হতো। আমি এই জায়গাটাই আপনাকে ইয়ে করতে চাইছি, বলতে চাইছি। আমি কিষাণদার কাছে যাই। না না, আমি একদম শেষ করে নি। এবার শেষে এই জায়গায় দাঁড়িয়ে আগামী দিন ফলতায় পুনর্নির্বাচন রয়েছে এবং আমরা বিশ্বাস করি মানুষ বিজেপিকে ভোট দেবে, বিজেপিকে সমর্থন করবে। কারণ এটা খালি বিজেপি বলছে না, এখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে বলছে যে ভয় আউট ভরসা ইন, এই মন্ত্রকে সামনে রেখেই ফলতায় পুনর্নির্বাচনে মানুষ বিজেপিকে জয় করবে। একদম। আজ গতকাল বিধানসভায় শুভেন্দু অধিকারী যা বলেছেন, তারপরে দেখলাম যে শোভনবাবু আর কিছু বললেন না। শোভনদেব চট্টোপাধ্যায় বর্ষিয়ান নেতা, আমি তাকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি এবং এই দুর্নীতি ফুর্নীতি ইত্যাদি যা অভিযোগ তার বাইরে শোভনবাবু। কিন্তু কালকে আমি দেখলাম কিষাণুদা যে শুভেন্দু অধিকারী বলবার পর তিনি খানিকটা মুষড়ে গেলেন। তাহলে কি সত্যি আপনারাও এন্ডোর্স করছেন যে 21-এর পর যে বেলাগাম হিংসা এবং সন্ত্রাস হয়েছিল তাতে একাধিক তৃণমূলের নেতা জড়িত ছিল, আজকে তারাই ঘর ছাড়া? না, এগুলো তো মিডিয়ার ন্যারেটিভ। না না, বিধানসভার কথা বলছি, মিডিয়ার ন্যারেটিভ নয়। বিজেপির অভিযোগ, বিধানসভার কথা বলছি কিষাণুদা, বিধানসভার তথ্য তুলে বললাম। বলে মিডিয়ার ন্যারেটিভ এবং বিজেপির বক্তব্য তো ওতপ্রোত হতে আমরা দীর্ঘ 12 বছর ধরে ভারতবর্ষ দেখছি, পশ্চিমবাংলাও ব্যতিক্রম নয়। এটা কি বলতে চান আপনি যে 10-12 জন মারা গেছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন, ঘরছাড়া হয়েছেন, তার দোকান অফিস এইসব ছাড়া হয়েছেন, তারা কি নিজে নিজেই হয়ে গেছে? মানে তার বিরুদ্ধে কোনো ক্রাইম হয়নি, সেটা একটা বায়বীয় পদার্থ অভিযোগ, লোকগুলো মরে গেল, ঘরছাড়া হয়ে গেল এবং পুলিশ প্রশাসন কিছু জানলো না। আজকে 2021-এর যে অভিযোগগুলো করা হচ্ছে এগুলো তো রাজনৈতিক প্রণোদিত। তার কারণ হচ্ছে এর তদন্ত তো সিবিআই করছে। জাতীয় মানবাধিকার কমিশন, সেই কমিশনে কারা মাথা, কারা ছিলেন, সে তো বিজেপির নেতারা ছিলেন, তারা তার দলীয় অভিযোগ করেছে। কিন্তু সেইগুলো কি সিবিআই তদন্ততে প্রমাণিত হয়েছে? তারা কি সিবিআই এর অভিযুক্তের তালিকায় লিপিবদ্ধ হয়েছেন? কোর্টে সেই অভিযোগগুলোকে নিয়ে কোনো মামলা হয়েছে বা মামলা এখনো হিয়ারিং এ আছে? তা তো নয়। মানবাধিকার কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন ইজ অ্যান এক্সটেন্ডেড আর্ম অফ দি রুলিং বিজেপি। তো তাদের অভিযোগটা কোনো ভিত্তি নয়। আমরা জানি বিজেপির নেত্রী তার মাথায় ছিলেন, এই মহিলা কমিশন আর বাকি কিছু। তো সুতরাং এগুলো ভিত্তি না। আমি ভিত্তি মানবো যে সিবিআই। না মানে আমার কিষাণুদা, আমি 321 জনের নাম আমি বলতে পারবো না, আমাকে ক্ষমা করবেন, যাদের বিজেপি বলছে মারা গিয়েছেন, এবং আপনাদের এই 10 জনের নামও আমি বলতে পারবো না, একজনেরও পারবো না। কারণ কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন, আমি শুনছিলাম নামগুলো, উনি একদম 10টা নাম বললেন যে যারা মারা গিয়েছে। আমার একজনের নাম এখন শুধুমাত্র মনে আছে, সেটা হচ্ছে কলকাতায় সারমেয় প্রেমী অভিজিৎ সরকার, যার মৃত্যুর পর একাধিক নেতা, পরেশ পাল সহ থানার ওসি সহ একাধিকের নাম জড়িত হয়েছিল চার্জশিট। আপনি তো মানবেন চার্জশিটে তাদের নাম এসেছিল। দেখুন দেবাশিস, প্রথম কথা হচ্ছে কি এসছিল, কার তদন্তে এসছিল, আমি রাজনৈতিক কর্মী হিসেবে এই পুরো জানি, বিশেষ করে যেহেতু সেটা আমার কাজের এলাকা উত্তর কলকাতার ঘটনা। এই ব্যক্তির সাথে বিজেপির কি সম্পর্ক, বিজেপির তৎকালীন সাধারণ সম্পাদক প্রতাপ ব্যানার্জির দেওয়া চিঠির ভিত্তিতে তার কি উত্তর ছিল, সেইগুলো আলোচনাতে আসুক না। সেইগুলো কেন উজ্জ্ব রাখা হচ্ছে, সেইগুলো কেন আলোচনার বাইরে রাখা হচ্ছে? আমি তো সরাসরি বলছি যে তাকে যখন শোকজ করা হয়েছিল, তার উত্তর সংঘর্ষ কোথায় চলে এলো, বিজেপির কর্মী কবে হলো, কবে থেকে বিজেপি তার ডাইভারশন পলিসিটা দেখুন তৃণমূল। ভাই শুনে নাও, আমি দূরে আছি, এরকম ভাবে আটকালে হবে না। না, আপনাকে একদম আটকাবো না, আটকাতে পারি, বলুন। তুমি তো আটকাচ্ছ। এখন বিষয়টা হচ্ছে যে তার দাদার অভিযোগ কি ছিল, তার যারা অভিযুক্ত, তার দাদার ভাষায়, তার দাদার ভাষা অভিযুক্তরা তো বিজেপি জয়েন করেছে এবং সেটা 2021-এর পরে করেছে তারা জয়েন, এবং তার বিজেপি তাদেরকে গ্রহণ করেছে এবং এই 2026-এর নির্বাচনের অনেক আগে। তো তাহলে এই অভিযোগগুলো, তার দাদার অভিযোগগুলো চালাও, রেকর্ডিং আছে, না থাকলে আমি দিয়ে দিচ্ছি, আমি দল থেকে নিয়ে দিয়ে দেবো সেই সব ভিডিও ক্লিপিংস। তো সুতরাং এইগুলো না এত ক্লিশে। ওই এলাকার, আমি এখনো বলছি, কাকুরগাছির সাধারণ মানুষ, আজকে মানিকতলা বিধানসভার সাধারণ ভোটার এবং ওই বেঙ্গল কেমিক্যাল অঞ্চলে এই সেখানকার সাধারণ দলমত নির্বিশেষের কাছে বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করা হোক যে এই ব্যক্তি, এই দু ভাইয়ের অ্যান্টিসিডেন্টস কে কি করতো, অভিযোগে কতটা বিজেপির সিবিআই এর প্রভাব ছিল আর কতটা রাজনৈতিক সত্যতা ছিল। আরে তাহলে পরেশ পাল পলাতক হয়ে গেছিল কেন?
পরেশ পাল এলাকা ছেড়ে চলে গেছিল কেন? ভাই শুনে না, আরে সত্যতা মিথ্যে কতটা কি রয়েছে এটা তো আপনার বিধায়ক প্রমাণ করে দিয়েছিল সেই সময়। এখন তোমরা ক্ষমতাসীন দল একটু একটু মানে নতজানু হয়ে মানুষের বক্তব্যগুলো শোনো। আরে নিশ্চয়ই শুনবো, কিন্তু আপনি ভিত্তিহীন অভিযোগ করলে এইটা তো মানুষ শুনবে না। এইটাই তো আমরা বলছি, ভিত্তিহীন অভিযোগ করছেন কেন? পরেশ পাল কেন পালিয়ে গেছিল? বিজেপির মুখপাত্রের সাথে আমি ফেস করছি বা হাইকোর্ট চত্বরে আমার নেত্রী ফেস করেছে, এটাই তো গ্রাউন্ডে প্রতিফলিত হচ্ছে, এটাই তো নির্বাচনী পরবর্তী হিংসা। আমরা তো সেই হিংসার ভিক্টিম, এটা তো আপনার স্টুডিওতে প্রমাণিত হচ্ছে। আমি এত দূরে আছি, আমি বিজেপির মুখপাত্রের বক্তব্য চুপটি করে শুনলাম, তার বক্তব্যতে অনেক মিথ্যা কথা ছিল, কিন্তু আমি কটা মিথ্যা কথা আপনি আইডেন্টিফাই করতে পেরেছেন কৃষ্ণদা? কটা না এক সেকেন্ড, কটা মিথ্যা কথা আইডেন্টিফাই করতে পেরেছেন? না না একটা মিনিট প্রেক্ষিরা দেখি একটু থামুন। উনি না শুনুন কৃষ্ণদা, ওই ভিকটিম কার্ড দিয়ে 11 সালে ক্ষমতায় এসেছিলেন, আর আসতে পারবেন না। একটা মিনিট ভাই, মানুষ আপনাদের আচ্ছা একটা মিনিট একটু দাঁড়াও। আমি উনি তো দূরে আছে। আমার কথা বিভিন্ন জায়গায় মিডিয়ার দৃষ্টিভঙ্গিতে আমি যদি দেখি, আমি কোনো রাজনৈতিক দলে যাচ্ছি না, এই ফলতাতে বহু মানুষ তাদের অভিযোগ অন ক্যামেরা বলছে, শুধু আমাদের টিভি মিডিয়ার কথাই বলছি না, বিভিন্ন আমাদের থেকে বড় আমাদের থেকে ছোট বিভিন্ন সোশ্যাল মিডিয়া, যে মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ ছিল। এবং আমাদের কাছেই ক্যাপচার করা আমাদের সাংবাদিকের নেওয়া ছবিতে দেখা যাচ্ছে যে জাহাঙ্গীর এবং তার অনুরাগী বা অনুগামীরা ফলতা এলাকায় কি দাপট দেখাতো, লোকে অন ক্যামেরা বলছে। এটা বিজেপি করার অপরাধে 2021-এর পরে যে সন্ত্রাস হয়েছিল তার একাধিক পরিবারকে বিজেপি বিভিন্ন সময় মঞ্চে নিয়ে এসছে, তারাও মুখ খুলে বলেছেন, এমনকি তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। আমার যদ্দূর মনে আছে বারাসাতে, হ্যাঁ এই জেলাতেই। কিন্তু আমার কথা হচ্ছে এই সমস্ত তথ্য এবং অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমি বলছি যে কোনো তদন্ত পুলিশি পদক্ষেপ কোর্টের বিচারে হবে। শুধু বিজেপির অভিযোগ বা বিজেপির দ্বারা চয়নিত কোনো কমিশনের অভিযোগে কিছু প্রমাণ হয় না। কোর্ট বলুক, পুলিশ তদন্ততে চার্জশিটে বলুক। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। 2014 সালে মুজফফরনগর উত্তরপ্রদেশে এই হিংসা উদ্দেশ্য করে প্ররোচিত করার জন্য অমিত শাহর বিরুদ্ধে মামলা হয়েছিল। আইনের শাসন যারা দাবি করছে বিগত 12 বছরে কি বিচার পেয়েছে মুজফফরনগরের মানুষ? আচ্ছা, আমরা পশ্চিমবঙ্গ কি বিচার পেয়েছে বিগত 15 বছরে? আসবো ফিরে। পশ্চিমবঙ্গ কি বিচার পেয়েছে বিগত 15 বছরে? দুজন দু জায়গায় থাকলে তর্কের ক্ষেত্রে সমস্যা হয়। আমার অনুরোধ এটা এই জন্য যে সবাই স্টুডিওতে থাকলে আমরা ইকুয়ালি আলোচনা সেভাবে করতে পারি। অনলাইনে যুক্ত থাকার জন্য কৃষ্ণদার কিছু সমস্যা হতে পারে। আমি আসছি বিরতির পর ফিরে এবং অমিতাভদার কাছে যাব। এই যে রাজনৈতিক সন্ত্রাস বা হিংসা, এটা তো একটা অংশ। ছবি সবসময় যে মিথ্যা কথা বলছে তা তো নয়। আমার যখন এই প্রোগ্রাম চলছিল, রিনান্দ্রেই আমার প্রডিউসার, রিনান্দ্রেই বেশ কিছু ছবি পাশে চালাচ্ছিল যেখানে গুলি বোম চলছে, লাঠি নিয়ে গন্ডগোল, এইসব ছবিগুলো মিডিয়ার ক্যামেরায় ধরা পড়ে। আজকে আপনি যদি বলেন যে এবার নির্বাচনের দিন নওদাতে কোনো গন্ডগোল হয়নি, আমি মেনে নেব, কারণ আমাদের মিডিয়া ধরা পড়েছে, আমাদের রিপোর্টার অনফিল্ড ছিল, যেখানে হুমায়ুন কবিরের গাড়ি তছনছ করে দিল কিছু তৃণমূল আশ্রিত যুব নেতা। তো সেগুলো তো আমরা অস্বীকার করতে পারি না। আমরা মিডিয়া যেটুকু দেখি। এবার আপনি বলছেন আইনের বা কোর্টের মাধ্যমে যেটা হবে, কোর্ট তো অবশ্যই করবেন, কিন্তু কোর্ট আদেশ দেওয়ার পরে কি সব আদেশ লাগু হয়, কার্যকর হয়? আমরা তো বিভিন্ন সময় দেখি যে হয় না সেগুলো কার্যকর। আমি আসবো আবারও ফিরে, কিন্তু অমিতাভদা বলবেন, তারপর আবার আমি ফিরে পৃথ্বীরাজ এবং কৃষ্ণদার কাছে একটা বিরতির পর। সঙ্গে থাকুন। অমিতাভদা, পুলিশ বিএনএস এর আন্ডারে কাজ করবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, নতুন সরকার আশ্বস্ত করছে। এখানে দাঁড়িয়ে যা যা ঘটনা ঘটেছে, যা যা হিংসা হয়েছে, যেখানে যেখানে আইনের শাসনকে লঙ্ঘিত করা হয়েছে তার বিচার হবে। আগামী দিনে কোর্ট বলবে বা আমাদের সেই তথ্যও সামনে আসবে। কারণ শুভেন্দু অধিকারী প্রথম থেকেই বলছেন ট্রান্সপারেন্ট ওয়েতে সরকার চলবে, মানুষ সবই বুঝতে পারবেন, কেউ বোকা নয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা যে এই যে সত্যি যে হিংসাশ্রয়ী রাজনীতির কথা আমরা বারবার বলি, আমাদের সামনেও তো ছবিতে ধরা পড়েছে। ভোটের দিন মাস্কেট বাহিনী, মুখে গামছা বেঁধে গাড়ি ভাঙড়ে পুকুরের জলে ঠেলে ফেলে দেওয়া, এইসব হিংসার কি সত্যি কোনো ভিত্তি নেই, নাকি রাজনৈতিক একটা প্রোপাগান্ডা তৈরি করা হয়? বছরের যদি নির্বাচনী ইতিহাস দেখি, তাহলে কংগ্রেসের সাথে যখন লড়াই ছিল সিপিএমের মানে বামফ্রন্টের, তখন আমরা পোস্টপোল ভায়োলেন্স প্রায়ই দেখতাম এবং আমাদের সারা বছরই বিভিন্ন সময় ঝামেলা হয়েছে, মালোপাড়া থেকে আরম্ভ করে বিভিন্ন সময় হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং এটা হয়ও।
তো পশ্চিমবাংলাতে নির্বাচনের দিনে বা নির্বাচনের আগে এবং গত 15 বছর ধরে বহু জায়গায় কংগ্রেসের উপর তৃণমূলের আক্রমণ হয়েছে, বিভিন্ন ব্যাপারে আক্রমণ হয়েছে এবং এই বিভিন্ন ভয়ের পরিবেশও সৃষ্টি করা হয়েছে এবং ভয়ের পরিবেশ সৃষ্টি করার জন্যই আমাদের কাটোয়া, রবীন্দ্রনাথ বা মানস ভূঁইয়া, সবংয়ের এরকম অনেক এমএলএকে অবধি দলবদল করতে হয়েছে, না হলে জেলে যেতে হবে। তার নামে ফলস কেস দেওয়া হয়েছে, কখনো হাতে মারা হয়েছে, কখনো ভয় দেখিয়ে মারা হয়েছে। এটা নতুন কিছু না। এখন ব্যাপারটা হচ্ছে যে এই পোস্টপোল ভায়োলেন্সের এইটা নতুন কিছু না। একই জিনিস কিন্তু বিজেপি করছে না তা নয়। আমি অনেক জায়গায় দেখেছি, আমি যেখানে থাকি সেখানেও দেখেছি যে 2-3 দিন 4 দিনের মধ্যে বহু জায়গাতে বহুজন পাড়া ছেড়ে চলে গেছে। এখন কেন তারা পাড়া ছেড়ে চলে গেছে তার একটা কারণ আছে। কোন দলের? তৃণমূলের? হ্যাঁ, বুঝি কারণ আছে। তারাও একসময় চমকে ছিল বলে আজকে তারা চমকানি খেতে হচ্ছে, এবারে কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইটাই বা হবে কেন? আজকে শুভেন্দু অধিকারী বলছেন কি যে 2021-এর পরে পোস্টপোল ভায়োলেন্সে যাদের নাম আছে তাদেরকে ফেরাবো না, তাদের জেলে যেতে হবে, তাদের বাকিদের ফেরাবো। বাকিদের যখন ফেরাবো কথাটা বলছেন, তার মানে উনি মেনে নিচ্ছেন যে বেশ কিছু সেটা বিরোধী দলের, সেটা তৃণমূল হতে পারে, কংগ্রেস হতে পারে। তার আগে তো উনি বলেছেন কেউ ঘর ছাড়া আছে কিনা আমার জানা নেই, এটাও তো উনি বলেছেন প্রথম। যদি থেকে থাকে তাহলে সেটা জানাতে বলেছেন উনি। কাকে জানাতে বলেছেন? ডিজিপি কে জানাতে বলেছেন। ডিজিপি ইনিশিয়েটিভ নেবে, এলাকার এসপি এবং যে লোকাল যে বিধায়ক তিনি গিয়ে তাকে ঘরে ফিরিয়ে দিয়ে আসবেন যদি থাকে। মানে এখানে ইফ কন্ডিশনের উপর ডিপেন্ড। কন্ডিশন আছে, সেটা কন্ডিশনটা একজন মুখ্যমন্ত্রীর কাছে কন্ডিশনটা আশা করা যায় না। তার কারণ মুখ্যমন্ত্রী সবাইকার মুখ্যমন্ত্রী। না না, তিনি যেটা বলছেন ভুল কি বলেছেন যে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কারো যদি ভায়োলেন্স, পোস্টপোল ভায়োলেন্স 21 সালের পর থাকে তার বিচার হবে। হ্যাঁ, তাই তো বলেছেন, তার বিচার হবে, জেলে যাবে। কিন্তু তা বলে তাকে ঘরে ফেরাবো না, সেটাই বা কি রকম? না, সে জেলে যাবে বলছে। কোথায় বলেছেন জেলে যাবে বিচারের মাধ্যমে। আরে বাবা, জেলে যাওয়া মানেই তো তার বিচার। এক সেকেন্ড দেবাশিস বাবু, বিষয়টা হচ্ছে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন ওনাকে ঘর ছেড়ে পালিয়ে যেতে, না স্থানীয় বিজেপি নেতা বলেছিলেন ঘর ছেড়ে পালিয়ে যেতে? এবার উনি হয়তো উনি যেই কাজটা করেছেন তাই জন্য ওনার গিল্টি মাইন্ড প্লে করেছে, ওই জন্য উনি পালিয়ে গিয়েছেন। এবার উনি যদি কিছু না করে থাকেন তাহলে উনি সসম্মানে বাড়ি ঢুকবেন। আর ওনার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে 321 জন বিজেপি কর্মী মারা গেছিল 21-এর পর, কি করেছিল? আপনারা গলায় ফাটিয়েছিলেন, বলেছিলেন কেন মারা গেছে, তারপর জোট করে নিয়েছিলেন গিয়ে তৃণমূল কংগ্রেসের সাথে সর্বভারতীয় স্তরে। এখন গায়ে লাগছে কেন? যা করেছে ঠিক করেছে বিরোধী দল নেতা, ভুল কি বলেছে? মানুষের স্বার্থে বলেছে, সাধারণ মানুষের স্বার্থে এই বক্তব্য রেখেছে। বেশ, এখন সেটা বলছেন কেন বলুন তো? ওখানে গিয়ে এখন ওখানে বলার প্রয়োজনটা কোথায় ওই জায়গায় গিয়ে? কারণ ফলতায় ভোট হবে বলে না, ফলতানা কালকেটা বিরোধী দলনেতা বিধানসভার শোভনদেব চট্টোপাধ্যায় অ্যাড্রেস করেছে, তার প্রত্যুত্তরে শুভেন্দু অধিকারী এই কথাটি রেখেছে। ডায়মন্ডারবারে কোথায় বলেছে? বিধানসভার বুকে দাঁড়িয়ে বলেছে। ফলতায়, হ্যাঁ বেশ, বিধানসভায় বলেছে। কৃষ্ণদা একটা কৃষ্ণদা দেখুন দেবাশিস, এটা খুবই হাস্যকর যে 2021-এর ভোট পরবর্তী হিংসার সব ডিটেলস, কারা অভিযুক্ত, কারা ভুক্তভোগী, সব তৎকালীন বিরোধী দল নেতা জানেন। অথচ বর্তমান মুখ্যমন্ত্রী 2026 পরবর্তী ভোট পরবর্তী হিংসার কিছুই জানেন না। ঘর ছাড়া আদৌ আছে কি নেই উনি জানেন না। মানে প্রশাসক শুভেন্দু অধিকারী কিছুই জানেন না, অথচ লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী 2021-এর সবকিছু জানে। মানুষকে এত বোকা ভাবার কারণ নেই। এক, তুই হলো অমিতাভ দা। আপনি তো একই ধারায় কথা বললেন, 2021-এর পরে যে হিংসা হয়েছিল, আপনারাও তো বলছেন আমরা জানি না। আপনি তো বললেন 2021-এর পর কিছুই হয়নি। শুনে নিন না, আমি তো বলছি যে দিল্লির সরকার তৎপর হয়ে 12,000 এফআইআর, সিবিআই রাজ্য সরকারকে ব্যর্থ প্রমাণ করে তার তদন্ত, সেইগুলো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সব হয়ে গেছে। তারপর যদি প্রমাণিত না হয়, এখন সেইগুলো আবার নতুন করে মিথ্যাচার করে তো লাভ নেই। আপনারা তো সব, এখন তো তৃণমূল কংগ্রেসের দিল্লির সরকার নেই, সিবিআই নেই, কোর্টের উপর ইনফ্লুয়েন্স নেই যে আমরা একটা মানবাধিকার কমিশন পাঠিয়ে দেবো। আমরা দলীয় কমিটি পাঠিয়েছি, 3টে কমিটি, তারা তদন্ত করে দেখছে। এখন বিষয়টা হচ্ছে যে যাদের কাছে দিল্লির সরকারের সব যোগ, আমি তো বললাম 2014 সালে বিজেপির তৎকালীন বড় নেতা, পরবর্তীকালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে এফআইআর হয়েছিল, ভোটে সন্ত্রাসের প্ররোচনা দেওয়ার জন্য এফআইআর হয়েছিল। তাহলে যারা বলছে যে আইনের শাসন নাকি তারা চালাচ্ছে, 12 বছরের কোন আইনের শাসনের
ভিত্তিতে সেই এফআইআর গুলোর এক বিন্দু নড়াচড়া হয়নি, অমিত শাহকে একবার জিজ্ঞাসাবাদও করা হয়নি। আর অমিতাভ দা একটা অদ্ভুত কথা বললেন যে তৃণমূল কংগ্রেসের যারা পালিয়ে গেছে তারা ভয় পালিয়ে গেছে, এই জন্য তারা কিছু করেছে। আচ্ছা, তাই যদি হয় তাহলে 2021-এ যারা পালিয়ে গেছিল তারা কিছু করে না করে ভয় পালিয়ে যায়নি, এই অ্যানালজিটা কোথা থেকে হয়? বিষয়টা হচ্ছে যে একটা জায়গায় না শাসককে দায় নিতে হয়। আমি আবার বলছি, শুভেন্দু অধিকারী যদি এখনো লিডার অফ অপোজিশনের মোডে থাকেন তাহলে আমার কিছু বলার নেই। আমি একটা বিরোধী দলের কর্মী, উনি আমার সাথে বিরোধী দলের মধ্যে ব্যবহার করবেন। রিতেশ তিওয়ারি বিজেপির একজন নির্বাচিত বিধায়ক, তিনি সরাসরি বলেছেন যে তিনি মুসলমানদের কোনো কাজ আগামী 5 বছর করবেন না, তারা তাকে ভোট দেয়নি বলে। আচ্ছা, আমাদের যখন 2-1 গ্রামের পঞ্চায়েত লেভেলের কর্মী এই কথাটা লক্ষ্মীর ভান্ডার নিয়ে বলেছিল, আমরা কতগুলো টিভি চ্যানেলে গিয়ে সন্ধ্যেবেলায় দিনের পর দিন সেটা নিয়ে জবাবদিহি করেছি, আমরা সেটা নিন্দা জানিয়েছি, আমাদের কর্মী বা সেই গ্রাম স্তরীয় নেতাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিয়েছি। এবার একটা বলছি দাদা, বিরতি নেব, আর বিরতির পরে আমরা না, বিরতির পরে এটা আমরা একটু জয়েন করে দিই, তাহলে তোমাদের বলতে আচ্ছা বলবে তুমি, সুবিধা হবে বলতে। কিন্তু তার আগে আমরা আরজি করের ঘটনায় আবার পুনরায় ফাইল খোলা হলো এবং বড় বড় রাঘব বোয়ালের নাম সামনে আসতে পারে। গতকাল সরকারি সিদ্ধান্তে 3 জন আইপিএসকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। গতকালের ঘটনার পর অভিষেক গুপ্তা, মাননীয় ইন্দ্রাণী মুখোপাধ্যায়, ইন্দিরা মুখোপাধ্যায় এবং তদানীন্তন কলকাতা পুলিশের অভিষেক গুপ্তা এবং সেই সময়কার কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েল, 3 জনকে সাসপেন্ড করা হয়েছে। এবার কিন্তু তারপরেও অভিযোগ রয়েছে যে আরো বড় বড় মুখ যেগুলো সামনে আসতে পারে, এরকমটাই মনে করছেন সরাসরি কাদম্বিনীর মা। তিনি কি বলেছেন বিরতির পর শোনাবো, এবং যে সিদ্ধান্ত নিয়েছে সরকার মুখ্যমন্ত্রীর মুখ থেকেই তার অ্যানাউন্সমেন্ট হয়েছে গতকাল, তিনি কি বলেছিলেন সেটাও শোনাবো। বিরতির পর ফিরে এসে শুনবো, সঙ্গে থাকুন। আরজিকর ইনসিডেন্ট, অ্যাজ এ হোম মিনিস্টার আমি চার্জ নেওয়ার পরে মাননীয় চিফ সেক্রেটারি, মাননীয় হোম সেক্রেটারির কাছে রিটিন চেয়েছিলাম যে কলকাতা পুলিশের আরজিকরের ইনসিডেন্ট এবং তার পরের কিছু বিষয়গুলো নিয়ে কি তারা কিভাবে হ্যান্ডেল করেছেন। আন্ডার দ্য লিডারশিপ অফ দি চিফ সেক্রেটারি অ্যালং উইথ হোম সেক্রেটারি, তারা একটা ফ্যাক্ট ফাইন্ডিংয়ের কাজ করেছেন গত কয়েকদিন ধরে। সেইটা দেখার পরে ইনিশিয়ালি আজকে আমরা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নিলাম। অ্যাজ এ হোম মিনিস্টার আমি ডিক্লেয়ার করছি 3 জন আইপিএসকে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আর আরও 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। এই 3 জনকে আমরা আজকে সাসপেন্ড করলাম এবং সবচেয়ে বড় অভিযোগ যেটা ইনিশিয়ালি আমাদের কাছে থ্রু মিডিয়া অনেকবারই এসেছে ভিকটিমের মাদারের পক্ষ থেকে, যে 2 জন পুলিশ অফিসার অন বিহাফ অফ দি স্টেট গভর্নমেন্ট টাকা দিতে চেয়ে। এটা বারবার করে কাদম্বিনীর মা বলেছেন, অর্থাৎ আজকে তো আর নাম বলতে অসুবিধে নেই, রত্না দেবনাথ, তিনি বলেছেন, মা হিসাবে বলেছেন, বিজেপির বিধায়িকা হিসাবে নয়। বহুবার এই বাইট আমাদের কাছে আছে, কিন্তু আজ দাঁড়িয়ে উনি কি বলছেন একবার আসুন শুনি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই এরা সব করেছিল। যখন বিনীত গোয়েল আমাদের সেমিনার হলে নিয়ে গেলেন আমার মেয়ের ডেড বডি দেখানোর জন্য, তখন উনি একটা ফোন করছিলেন, সেই ফোনটাই এনে আমাদের ধরিয়ে দিয়েছিলেন যে সিএম একটু কথা বলবেন। তার মানে কার নির্দেশ এসেছিল? আর শ্মশানেও দেখেছি চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো আমার মেয়েকে, তখন নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছিল ওয়েলডান বয়। তাহলে কার নির্দেশ পালন হচ্ছিল আপনারা বুঝুন। স্বস্তি সেদিনই পাবো যেদিন ওই মমতা ব্যানার্জি জেলে যাবেন। কৃষ্ণদা, এই কেসটা হ্যান্ডেল করতে গিয়ে আপনার কি মনে হয় তদানীন্তন সরকারের কোথায় ভুল ছিল, যার জন্য আজও একাধিক প্রশ্ন আরজি করের এই ধর্ষণ এবং মৃত্যুর পেছনে রহস্যের মতো ডানা বেঁধে আছে? আপনারা তো নিশ্চয়ই একটা অ্যানালিসিস করেছেন, কি ভুল ছিল এখানে? এই যে বাড়িতে গিয়ে টাকা দিতে যাওয়া ডিসি নর্থের,
বারবার করে পয়েন্ট আউট করে প্রেস কনফারেন্স করে বলে দেওয়া যে এই লোকটা হচ্ছে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, এই লোকটায় পরে দেখা যাচ্ছে সে হচ্ছে অভিক দে আর বিরূপাক্ষ বিশ্বাস। কোথায় ভুল ছিল দাদা? আপনাদের কিছু সেলফ অ্যানালিসিস কিছু বেরিয়েছে এই বিষয়ে, নাকি সরকার পুরো ঠিক ছিল? আমি কোনোদিন পুলিশে চাকরি করিনি, বর্তমানেও করি না, তাই এইসব হোমিসাইডের কেস, এইসব রেপ মার্ডারের কেস কিভাবে তদন্ত হওয়াটা বাঞ্ছনীয় ওইভাবে এক্সপার্ট ওপিনিয়ন দিতে পারবো না। আমি সেটা বলিনি দাদা, আমি বলেছি যে আপনাদের প্রশাসনের কি কোনো ভুল ছিল? তৃণমূল কংগ্রেস পরিচালিত প্রশাসনের কি কোনো ভুল ছিল? আমি বলছি, আমাকে পুরোটা বলতে দিলেই তো হবে, আমি আমার কথাগুলো এক এক করে রাখতে পারবো। বলুন বলুন। দ্বিতীয় হচ্ছে যে এটা অত্যন্ত পুনরায় হাস্যকর যে আজকের প্রশাসক রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে উনি মিডিয়া থেকে ইনফরমেশন নিয়ে তার মতো করে অ্যাক্ট করছেন। মানে যার কাছে আজকে পুলিশ আছে, আইবি আছে, ইন্টেলিজেন্স ব্যুরোর সব আর্মস অ্যাভেলেবেল আছে, তিনি রেট্রোস্পেক্টিভ এফেক্ট মানে আগেকার যা নথি সেইগুলো খতিয়ে দেখতে পারে, কিন্তু তাকে মিডিয়ার বিরুদ্ধে ভুল তথ্য এবং সূত্রের মাধ্যমে এই বারবার মিথ্যে প্রচার করার অভিযোগ আছে। আমি সোমা বলছি, একে ভিডিওটা করেছিল, এই অডিওটা সোশ্যাল মিডিয়া, আপনি তো মিডিয়াকে দাগিয়ে দিচ্ছেন আমি যা দেখতে পাচ্ছি। না বলি না, এই যে আমি সোমা বলছি, এটা সোশ্যাল মিডিয়া। আপনি জানেন যে সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোল নেই, বাট আমাদের উপর কন্ট্রোল আছে, আমাদের লাইসেন্স বলে একটা ম্যাটার আছে। না 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 দেবাশিস বাবু, আপনি বা আপনার চ্যানেল একলা মিডিয়া নয়, আরো চ্যানেল আছে, এ বি সি ডি কিউ আর জেড, এ বি 9, 10, 11, অনেক চ্যানেল আছে, সকলের আচরণ মানুষ জানে। আমি আপনাকে বলছি যে এত কিছু পর তদন্তটা তো সিবিআই করেছে, এবং সিবিআই তৎকালীন যিনি সম্ভবত জয়েন্ট ডিরেক্টর বা এই তদন্তের যিনি মাথা ছিলেন, জি চন্দ্রশেখর, যিনি গুজরাট ক্যাডারের অফিসার, তাকে তো কেন্দ্র সরকার তার উৎকৃষ্ট যোগ্যতা এবং তার উৎকৃষ্ট আচরণের জন্য, তদন্তের দক্ষতার জন্য তাকে পুরস্কৃত করবে। আমার দাদা প্রশ্ন এটাই নয়, আপনি হয় পরিষ্কার বলুন যে হ্যাঁ আমার প্রশাসনের ভুল ছিল, অথবা আমাদের প্রশাসনের ভুল ছিল না, যদি থেকে থাকে কি ছিল, আর না থেকে থাকে আমার পক্ষে বলা সম্ভব নয়। এটা তদন্ত, আমি বলছি প্রশাসনের অঙ্গই তো এক্সটেনশন ইজ সিবিআই, যেটা কোর্ট নির্দেশ দিয়েছিল। তাহলে সিবিআই যারা তদন্ত করলো তারাও ব্যর্থ। আজকে যদি আমি কেন এগুলো বলছি, আমি তাহলে আমাকে ধরে নিতে হবে দাদা, তাহলে আমাকে ধরে নিতে হবে যে রত্না দেবনাথ মিথ্যা কথা বলেছিলেন, আমাকে ধরে নিতে হবে যে সেই সময় যারা যা কথা বলেছিলেন, এই যে নির্মল ঘোষ, আগে বলুন সিবিআই কি বলছে। সিবিআই তো রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের একটাই কথা আজও যেটা বলছেন সিবিআই, যে তারা, আপনি জানেন যে সবই বন্ধ খামে জমা দেওয়া হয়েছে কোর্টের কাছে, কিন্তু আমরা যেটুকু জানতে পেরেছি সিবিআই খুব পরিষ্কার বলেছেন যে সমস্ত এভিডেন্স ট্যাম্পার্ড হয়েছে, সমস্ত অভিযোগ ট্যাম্পার্ড হয়েছে। আচ্ছা, আরেকটা কথা আপনাকে আরেকটা আমি ইনপুট দিয়ে দিই। মূলত অভিযুক্ত যে ব্যক্তি সঞ্জয় রায়, সে প্রিজন ভ্যানের মধ্যে দাঁড়িয়ে প্রিজন ভ্যান চাপড়ে বলেছে বিনীত গোয়েল হচ্ছে ষড়যন্ত্রী, যে আমার এগেনস্টে এই ষড়যন্ত্র করে আমাকে ফাঁসিয়েছে। আমরা এগুলো শুনেছি দাদা, এগুলো কোনো মিডিয়া ক্রিয়েটেড নয়। দেবাশিস শুনুন, প্রথম কথা, এরকম অভিযুক্তরা সন্ত্রাসবাদী মামলাতেও ওই প্রিজন ভ্যান চাপড়ে অনেক কথা বলেছে, যেগুলো কন্টেন্ট হিসেবে মিডিয়া ট্রিট করে, সেগুলো বেদবাক্য হিসেবে ট্রিট করে। সেটা তো কুণাল ঘোষও বলেছে। একদমই তাই, একদমই তাই। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে এভিডেন্স ট্যাম্পারের কথা না, আজকে সিবিআই একটা স্পেশালাইজড এজেন্সি, যাদের দক্ষতা হচ্ছে একটা ঘটনা ঘটে যাওয়ার 3 বছর, 4 বছর, 5 বছর পরেও তারা তদন্ত নিয়ে তার কনক্লুড করতে পারে। তো সুতরাং মাত্র 7 দিন 8 দিন আগে ঘটনা ঘটে যাওয়ার পর সব এভিডেন্স ট্যাম্পার হয়ে গেল, তারা কিছুই গুণাক্ষরে টের পেল না, এটা খুব ছেদ যুক্তি হয়ে যাচ্ছে। একদম, আমি আসি একটু, আপনি একদম হয়তো ঠিক বলছেন, কিন্তু আমি যে সমস্ত জায়গায় সন্দেহের দানা বেঁধেছিল কৃষাণুদা, সেটা হচ্ছে এটা সারা বাংলার মানুষ জানেন। আমি জানি না কি বলবেন, সন্দীপ ঘোষ অর্থাৎ তদানীন্তন সময়কার যিনি আরজি করের দায়িত্বে ছিলেন, সেই সন্দীপ ঘোষকে এই রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তাকে প্রাইজ পোস্টিং করেছিল।
যে সন্দীপ আজও জেলের পিছনে, আপনার মনে থাকবে, পরবর্তী তাকে প্রাইজ পোস্টিং করেছিল। আমরা আজও মিডিয়া, না দাদা দাদা আমি মিডিয়া হিসাবে বলি একটু, আজও মিডিয়া উত্তর পায়নি কেন পাশের ওই টয়লেট ভাঙা হয়েছিল। আজও মিডিয়া উত্তর পায়নি যেদিন রাত জাগো ছিল সেদিন দেদার প্যাথোলজিক্যাল ল্যাব একতলা তে কেন তুমুল ভাঙচুর করে কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট করে দেওয়া হয়েছিল। তাহলে এগুলো কি সবই এই এভিডেন্স ট্যাম্পারিং এর পার্ট ছিল, নাকি উচ্ছৃঙ্খল জনতার লড়াই ছিল? দেখুন আপনার পুলিশ সেই সময়কার রাজ্য পুলিশের তদন্ত করেছে, যারা নিচে ল্যাব ভেঙেছিল 2.5 কোটি টাকার একটা মেশিন চুরমার করে দিয়েছিল এবং আরো বহু কোটি টাকার জিনিস ছিল, তাদের গ্রেপ্তার করে কি ব্যবস্থা নিয়েছে আমার জানা নেই। যা হোক, পৃথ্বীরাজ বলবে, আমি আসছি আপনার কাছে। আচ্ছা বলুন। পুলিশ যাদেরকে ধরেছিল ওই দিন ওই রাত্রেবেলার ঘটনার দরুন, তাদেরকে বেল হওয়ার পর কারা মালা পরিয়ে অভ্যর্থনা জানিয়েছিল? আমি আমাদের সিথি বা পাইকপাড়া অঞ্চলের আর উল্টোডাঙ্গা অঞ্চলের 2-3 জনকে চিনি, হয় তারা সিপিএম কর্মী নয় তারা বিজেপি কর্মী ছিল। আচ্ছা বেশ, আমি তাহলে সেটা শুনবো। আমি তো বিজেপি কর্মী নই, আমি উত্তর দিতে পারবো না, আমি ফ্যাক্টস গুলো সামনে তুলে ধরলাম। পৃথ্বীরাজ, এদের এখন অবস্থান কোথায়? যেটা অভিজিৎ সরকারের ক্ষেত্রেও কিষাণুদা বলছেন, যারা মেরেছিল তাদের পরবর্তীকালে মালা পরিয়ে অন্য রাজনৈতিক দল সম্বর্ধিত করেছে। না, এবার কথাটা ভালো করে বুঝতে হবে। কৃষাণুদা অনেক কথা বললো, কৃষাণুদা বারবার ডাইভার্ট করে দিতে চাইছে টপিকটা, কিন্তু মোদ্দা কথায় আপনি আসুন। সব থেকে বড় কথা, তদন্ত প্রক্রিয়ার স্বার্থে সব থেকে বড় এভিডেন্স যেটা দরকার সেটা হচ্ছে ফরেন্সিক এভিডেন্স। ওই আরজি কর কাণ্ডের সময় সমস্ত ফরেন্সিক এভিডেন্সকে ট্যাম্পার করেছিল, অন্যান্য এভিডেন্স আপনি বাদ দিন। সেইখানে যখন হামলা করছে, মানে ওই রাত দখল যেদিন হচ্ছে, গোটা পশ্চিমবঙ্গ অবরুদ্ধ কার্যত, সেদিন সম্ভবত দিনটি ছিল 14ই অগস্ট, সেই দিন রাত্রেবেলায় রাত দখল যখন চলছে তখন তুমুল ভাঙচুর চলছে ভেতরে, এবং সেই সময় দুষ্কৃতীদেরকে আটকাতে পারলো না কেন অভিনীত গোয়েল, এবং দুষ্কৃতীদের না আটকে উল্টে যেই মানুষগুলো রাত দখল করতে নেমেছিল তাদের ওপর টিয়ার গ্যাস ছোড়া হলো। তো আমার এইখানে কিছু কিছু জায়গায় সন্দেহ রয়েছে, এবং তার সাথে সাথে প্লেস অফ অকারেন্সকে কে বদলেছিল দাদা? প্লেস অফ অকারেন্সকে কে বদলেছিল? ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, তার সাথে সাথে এই পুরো একটা ডাক্তারি মহল, পুরো একটা প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকদের মহল, এরা সবাই মিলেই তো এই ঘটনাটাকে ধামাচাপা দিয়েছে। এটা তো কার্যত পরিষ্কার, এখানে নতুন করে তো বলবার কিছু নেই। এবং সব থেকে বড় কথা, কৃষাণুদারা আজকে অস্বীকার করতে পারে, কিন্তু তাহলে তুমি ভাই এসে এই আপনি এখন বললেন সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দিচ্ছেন, আক্তার আলী সেখানকার প্রাক্তন কর্তা, তিনি এসে বলেছেন যে আরজি করের মধ্যে কি কি ঘটনা ঘটতো, বডি পাচার হতো, হিউম্যান ট্রাফিকিং হতো, মানে মৃতদেহ যেগুলো ছিল সেগুলোকে পাচার করা হতো, এবং তার সাথে সাথে আর কি কি ঘটনা বেরিয়ে এসেছিল তার পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছি আজকে আমরা। এবং তার সাথে সাথে আপনি ভাবুন, ভারত বিশ্বকাপ জেতার পর কপিল দেব বা সুনীল গাভাস্কররা এসে পিঠ চাপড়ে বিরাট কোহলিকে বলবে যে ওয়েল ডান বয়েজ, কারণ ভারত বিশ্বকাপ জিতেছে। এইখানে একটা এত বড় ঘটনা হয়ে গেছে, সেখানে রত্না দেবনাথের মতো অভয়ার মা তিনি দাবি করছেন সরাসরি, একটা বিধায়ক, তিনি বিধানসভার মুখ্য সচেতক, তিনি পিঠ চাপড়ে সঞ্জীব মুখার্জিকে বলছেন ওয়েল ডান বয়, মানে কি ভালো কাজ করেছে। এবার আমার এই জায়গাতেই লাস্ট যে কথাটা রয়েছে, তার মানে সেই মরদেহটার সাথে কোন কোন জায়গা অবধি যুক্ত ছিল ওই ওয়েল ডান বয়েজ এবং বিধানসভার মুখ্য সচেতকের কথাই কার্যত স্পষ্ট হয়ে যায়। সেই কারণেই রত্না দেবনাথ অর্থাৎ অভয়ার মা সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রীর গ্রেপ্তার দাবি করেছে। একদম, আমি আসবো, কিন্তু তার আগে আমি কৃষাণুদা দেখেছি আপনি উত্তর দেওয়ার জন্য বলছেন বা চাইছেন উত্তর দিতে পৃথ্বীরাজের কথার, কিন্তু তার আগে অমিতাভদা কিভাবে দেখছেন, তার দৃষ্টিভঙ্গিতে কিভাবে, কারণ বারবার করে আজও কাদম্বিনীর মা বা অভয়ের মা বা আরজি করের নির্যাতিতার মা, তিনি বারবার একই কথা বলে আসছেন যে তার মিসিং লিঙ্কগুলো যোগ হচ্ছে না, মিলছে না, সেই কারণের জন্য। এবং এই যে মানে আজ তো কোনো জায়গায় সরকার এটা বলেনি আজ পর্যন্ত, সরকারি মানে তদানীন্তন সরকারের কেউ কোথাও, যে না ডিসি নর্থ হাতে টাকা গুঁজে দিতে যাননি, বলেননি তো আজ পর্যন্ত। আমার তো কানে শোনা নেই যে সরকার একটা প্রেস মিট করে বলছে যে না কাদম্বিনীর মা যেটা বলছেন এটা সর্বৈব মিথ্যা, আমরা হাতে টাকা গুঁজে দিতে যাইনি। নির্মল ঘোষ, এত অভিযোগের পর নির্মল ঘোষ দীর্ঘদিন শাসক দল তারপরে ছিল ক্ষমতায়, নির্মল ঘোষ কোনোদিন সামনে এসে বলেননি না আমি সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে ওয়েল ডান বয় বলিনি, বা কখনোই কোনো জায়গায় সরকার পক্ষ বলেনি যে দ্রুততার সঙ্গে বাবা মাকে না দেখতে দিয়ে পাশের ঘরে বাবা মাকে 3 ঘন্টা বসিয়ে রেখে
ওই ঘরে সবাই মিলে ঢুকে গিয়ে কি করছিল তার ক্ল্যারিফিকেশনও তো কৃষ্ণানন্দা সরকার দেয়নি, তদানীন্তন সরকার দেয়নি। তো এগুলো দিলে মানুষের মধ্যে প্রশ্ন থাকতো না? তার থেকে বরঞ্চ ভুল ভাল তথ্য, ত্রুটিপূর্ণ তথ্য এই ইন্দিরা মুখার্জিকে দিয়ে সামনে দেখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অভিক দেখে বলছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, বিরূপাক্ষকে বলছে ফরেন্সিক এক্সপার্ট। আজ সেই কারণের জন্য মানুষের মনে প্রশ্ন। আজ তৃণমূল, কংগ্রেস, বিজেপি বা আইএসএফ বলে নয়, সর্বৈব মানুষের মধ্যে প্রশ্ন। এবং মাথায় রাখবেন কৃষ্ণদা, গ্রাসরুট লেভেল আমরাও তো দীর্ঘদিন সাংবাদিকতার কাজ করি। ভোটের সময় মানুষ একটা কথাই বলেছেন যে আরজি করের ঘটনার কিন্তু সঠিক বিচার এখনো আমরা পাই। আমি আসবো, হ্যাঁ কোনটা বলো? যেটা হয়েছিল হ্যাঁ। সেইখানেও কিন্তু বহু ডাক্তাররা মুখ খুলেছিল বলে তাদেরকে বদলি করা। হ্যাঁ, বদলি তো এদেরও করা হলো। এই যে অনিকেত মাইতি, দেবাশিস হালদার, এদের তো বদলি করা। যাও, আমরা ফিরে আসছি অমিতাভদা কিভাবে দেখছেন। আমি তারপরে কিন্তু কৃষ্ণানুদার কাছে যাব। একটা দ্রুত বিরতির পরে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে আসলাম, অমিতাভদার কাছে যাব। অমিতাভদা, হ্যাঁ, প্রথমে বলি আরজি করের ঘটনা নিয়ে থাকবো। আরজি করের ঘটনায় যে তিনজন অফিসার, অভিষেক গুপ্ত, বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে, এতে আমি অত্যন্ত খুশি। শুধু আমি না, আমার পরিবারের, আমার স্ত্রী, আমার মেয়ে যারা আছে তারা অত্যন্ত খুশি হয়েছে, বিশেষ করে ইন্দিরা মুখোপাধ্যায়ের জন্য। এবং সেদিন তিনি যেভাবে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন সেটা আমরা প্রত্যেকের সাধারণ মানুষ কিন্তু অত্যন্ত নজর করেছে। আজকে কিষাণুর জন্য আমার সত্যি খারাপ লাগছে, তার কারণ শাক দিয়ে মাছ ঢাকা যায় না। আজকে আপনার স্ত্রী, আপনার কিষাণুর স্ত্রী বা কিষাণুর মেয়ে থাকলেও একই কথা বলতো। কারণ যে ঘটনা আরজি করে হয়েছে এবং সেটাকে চাপা দেবার জন্য যে ধরনের কাজ এই পুলিশ অফিসার বা প্রশাসন করেছে, এর তুলনা একমাত্র হাতারস ছাড়া আর কিছু তুলনা হয় না। হাতারসও একই রকমভাবে পরিবারকে না জানিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, এখানেও তার পরিবারকে পাশে রেখে পুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে যে ঘটনাগুলো ঘটেছে তার জন্য আমি মনে করি যে এটা মুখ্যমন্ত্রী হিসাবে, নতুন মুখ্যমন্ত্রী আমি মনে করি, এবং আমি মনে করি যে এই ব্যাপারে একটা সুষ্ঠু তদন্ত হয়ে বাংলার মানুষের কাছে একটা এক্সাম্পল হোক যে এরকম মহিলাদের উপর যদি এরকম আক্রমণ হয় তাহলে এই অবস্থা হতে পারে। আজকে সন্দীপ ঘোষ তাকে প্রাইস পোস্টিং করে নিয়ে যাওয়া হলো, আর যেসব ডাক্তাররা আন্দোলন করেছিল তাদের দূরে পাঠিয়ে দেওয়া হলো, একজন তো পদত্যাগ করে চলে গেল। ভালো ডাক্তার একদম, তাদেরকে আমরা প্রাইজ দেব না। প্রাইজ দেব কাকে? দুর্নীতিগ্রস্ত নিম্ন স্তরের যে ওষুধ আপনি ভাবতে পারছেন যে সন্দীপ ঘোষকে প্রাইস পোস্টিং স্বাস্থ্য দপ্তর বলছে, যাকে পরবর্তীকালে সাসপেন্ড করতে বাধ্য হলো। তার মানে কিরকম ডুয়াল ক্যারেক্টার কৃষ্ণবাবু। আপনি দেখুন, আপনি তো আমার কাছে অত্যন্ত মানে জানা একজন রাজনীতিবিদ, মানে আপনি নলেজফুল কথা বলেন, উল্টো পাল্টা এরও তর্ক করেন। হ্যাঁ, মানে তাকে 24 ঘন্টার মধ্যে প্রাইস পোস্টিং দিয়ে তাকেই আবার স্বাস্থ্য দপ্তর সাসপেন্ড করছে, তার রেজিস্ট্রেশন ক্যান্সেল করছে। আপনি বুঝুন কিরকম ডুয়াল ক্যারেক্টার। দেখুন, মানুষ এক রাত পুরো জেগেছিল, তারপর আর বেশি রাত মানুষ জাগতে পারেননি, কি এটা বাস্তব। কিন্তু মানুষ অনেকের রাতের ঘুম কিন্তু কেড়ে নিয়েছেন, তারা এখন ঘুমোতে পারছেন না। কাজে মানুষ জবাব দেন। কৃষ্ণানন্দ, আপনার কাছে যাব। এই যে আবার ফাইল খোলাকে আপনি আপনার দিক থেকে কিভাবে দেখছেন, এবং এই মিসকমিউনিকেশনগুলোর উত্তর আপনার কাছে কিছু আছে কিনা? দেখুন, প্রথম কথা হচ্ছে আরজি কর আমাদের যে অনেক মানুষের আস্থা অর্জনে আমরা এই নির্বাচনে ব্যর্থ হয়েছি, তার যে মাল্টিপল কারণ আছে তার মধ্যে অন্যতম আরজি কর। এটাতে আমি কখনো অস্বীকার করব না, দলীয় ভাবেও আমরা এটা মনে করি না। কিন্তু আরজি করের পরে যখন ছটা উপনির্বাচনে তৃণমূল জিতেছিল তখন এটা তাদের মনে হয়। আচ্ছা যাকে একটু বলতে দাও ভাই প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ কৃষ্ণদা প্লিজ, সরি প্লিজ বলুন। উনি বাইরে আছেন তো, ওনার কানে আছে। ঠিক আছে, আমি ডিস্টার্ব করলাম না, আমি একটা পয়েন্ট খালি। উনি যদি এই মানসিকতা হয় যে অন্যের কথাই শুনবো না, প্রত্যেক কথাতে একটা করে জবাব দিতে হবে, তো 5 বছর এখনো আছে। 5 বছরে কি পাগল হয়ে যাবে তো তাহলে এরা? যাই হোক, আচ্ছা প্লিজ। বিষয়টা হচ্ছে যে আমরা দলীয়ভাবে এটাকে দেখবো যে দলীয়ভাবে আমাদের কোথায় ব্যর্থ হয়েছিল, কিন্তু আরজি করের বিচারের জন্য আমরাও সেদিন আন্দোলন করেছিলাম, আমরাও রাত দখলে শরিক ছিলাম, শামিল ছিলাম। কিন্তু যাই হোক, মানুষকে আমরা বোঝাতে পারিনি অনেক ক্ষেত্রে। তার অন্যতম একটা ঘটনা হচ্ছে আরজি করের ঘটনা। কিন্তু এই আরজি কর নিয়ে যে মিথ্যাচার হয়েছে, যে আমি সোমা বলছি এটা একটা উদ্দেশ্য প্রণোদিত বদমাইশি ছিল। আজকে যে ঘরটা ভাঙার কথা বলছে, এই ঘরটা ওই জুনিয়র ডাক্তারদের সম্মতিক্রমে লিখিত
নোটের ভিত্তিতে প্রশাসন, সেই দিনকার আরজি করের প্রশাসনরা তারা ওই ঘরটা ডাক্তারদের জন্যই তারা রেনোভেট করেছিল, সেটাও আজকে এস্টাবলিশ। সিবিআইও এটাতে শিলমোহর দিয়েছে। বাকি তার অটোপসিতেও ওই ডাক্তাররাই করেছিল। আর এখানে যে বদলি করার কথা বললো, একটু আমাদের ডিটেলসে মানে তথ্যের অভাব আছে। প্রথম কথা, যাদের বদলি হয়েছে তারা কেউ রাজ্য সরকারি কর্মী নন, তারা কেউ সরকারি ডাক্তার নয়, তারা সব জুনিয়র ডাক্তার। মানে হচ্ছে যারা রাজ্য সরকার বা সরকারি অনুদানে মানুষের ট্যাক্সের পয়সাতে এমবিবিএস করেছেন বা এমডি করছেন, তার দরুন তাদেরকে একটা পরিষেবা সেই হাসপাতালে দিতে হয়। তো তিনি সেটা যেখানে সরকার চাইবে সেখানে পরিষেবা আপনি দিতে বাধ্য। কিষাণুদা আপনাকে আমি সুবক্তা বলে মানি, কিন্তু আমিও তো দীর্ঘদিন মিডিয়ায় আছি, আমারও দেখুন আপনি যে কথাটা বলছেন ঠিক। এরপরে অনিকেত মাহাতোরা আদালতে যায়, এরপর আদালত রায় দিলেন যে এই বদলি সম্পূর্ণ অনৈতিক। আপনি মেলান আমার সঙ্গে। হ্যাঁ, পৃথ্বীরাজ ভাই নতুন বলছে, কিন্তু আমার তো চুলদাড়িটা পেকে গেছে না। এরপর মাননীয় আদালত বললেন যে আপনারা ফেরত দিন। সরকার তদানীন্তন সরকার ঘুণাক্ষরেও আদালতের একটা আদেশ পালন করেনি, কাউকে ফেরানো রায়গঞ্জ মেডিকেল কলেজে পোস্টিং বলেছে তাদের মতামত, এটা কোনো আদেশ ছিল না। তার কারণ হচ্ছে এটা দিতেই পারে না, এটা হচ্ছে যে সরকারের প্রেরোগেটিভ, এটা কর্মচারীদের ক্ষেত্রে নির্দেশ দিতেই পারে আদালত। কিন্তু যে পিজি স্টুডেন্ট, তার যেটা ম্যান্ডেটারি, তার সেখানে পরিষেবা দেওয়ার কথা, সেখানে নির্দেশ দেবে। যাই হোক, আমি বলছি আরজি করের বিচার আজকে নয় কালকে বিজেপির হাতে আছে, এখন নতুন প্রশাসন দেবে। কিন্তু হাতরাস থেকে পাটনার নিট ছাত্রীর ধর্ষণ খুনের ঘটনা থেকে এই বিচারগুলো আজ অব্দি কিন্তু ভারতবর্ষের মানুষ পায়নি। সবকটা ডবল ইঞ্জিন সরকার। না, একদম উচিত এগুলো, হাতরাস হোক বা যেখানেই হোক, সারা ভারতীয় ক্ষেত্রে বিজেপি সরকার যেখানে রয়েছে সেখানেও ধর্ষণ অপরাধ। আবার এই কাদম্বিনীর পাশাপাশি কামদুনিতে কেন একটি মেয়েকে পাচিরে হত্যা করার পরেও কারুর ফাঁসি হলো না, এই প্রশ্নটাও তোলা দরকার। হাঁসখালি নিয়েও প্রশ্ন তোলা দরকার, গাইঘাটা নিয়েও তোলা দরকার। মধ্যমগ্রামে কেন পরিবারকে না পৌঁছতে দিয়ে মৃতদেহ পোড়ানোর চেষ্টা করা হয়েছিল, মধ্যমগ্রাম চৌমাথার ঘটনা, সেটারও আলোচনা হওয়া দরকার। তো কাজেই একাধিক আলোচনা হওয়া দরকার। এবং যদি সত্যিই সরকার সঠিকভাবে কাজ করে, এখানে তো রাজনীতি, একটা মেয়ে মারা যাচ্ছে সেটা নিয়ে রাজনীতি করার মতো তো নোংরা প্রবৃত্তি আমাদের যারা প্যানেল গেস্ট এবং আমাদের কারুরই নেই, এটা আমি নিশ্চিত। সে যে দল করুক না কেন, প্রত্যেকেই আমরা ভদ্র মানুষ, আমরা চাই আইনের শাসন হয়ে সঠিক বিচার পাক। পুলিশের মতো কাজ করুক, আইনের পথে চলুক। আর অনেক ধন্যবাদ জানাবো আজকে উপস্থিত থাকা পৃথ্বীরাজ, সঙ্গে আমাদেরকে সময় দেওয়ার জন্য কৃষ্ণনুদাকে অনেক ধন্যবাদ। অমিতাভ সিংহ, জাতীয় কংগ্রেস নেতা, আপনাকে অনেক ধন্যবাদ। সর্বোপরি যারা আমাদের সঙ্গে ছিলেন এই অনুষ্ঠানে, আপনারা এই প্রোগ্রাম পরবর্তীকালে দেখবেন, ইউটিউবে গিয়ে বা ফেসবুকে গিয়ে সার্চ করবেন, আজকের এই অনুষ্ঠান দেখতে পাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।